আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মাতৃত্ব নিয়মিত আয়োজন কথোপকথন গতকাল প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট। তারা এই প্রতিবেদনটির শিরোনাম দিয়েছে, বাংলা করলে এভাবে দাঁড়ায় যে যুক্তরাষ্ট্র এখন বাংলাদেশের এক সময়ের নিষিদ্ধ ইসলামপন্থী দল জামায়াতে ইসলামীর সঙ্গে বন্ধুত্ব গড়তে চায়। শুনতে একটু অবাক লাগছে না? আমি তো খুবই বিস্মিত হয়েছিলাম। বিশেষ করে এই জামাতে ইসলাম, যাদের বিরুদ্ধে যুদ্ধ অপরাধ, মানবতা বিরোধী অপরাধ, এগুলোর অভিযোগ শুধু রয়েছে না, এগুলো আদালতে প্রমাণিতও হয়েছে, যারা বাংলাদেশে একাধিকবার নিষিদ্ধ ছিল এবং ভারত যে দলটিকে তাদের নিরাপত্তার জন্য অন্যতম ঝুঁকি হিসেবে বিবেচনা করে, সেই দলটির সাথে কেন হঠাৎ আমেরিকা বন্ধুত্ব গড়তে চায়? কি এমন ঘটনা ঘটলো? কি কি পরিবর্তন হয়েছে? এবং এই বন্ধুত্বের প্রভাব বাংলাদেশ, দক্ষিণ এশিয়া, ভারত বা সামগ্রিকভাবে এই অঞ্চলের ভূ রাজনীতির উপরে কি প্রভাব ফেলে, আজকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তার আগে আসুন একটু দেখে নিই যে ওয়াশিংটন পোস্ট কি লিখেছে এই প্রতিবেদনে। ওয়াশিংটন পোস্ট এই প্রতিবেদনটি করেছে তাদের পাওয়া একটি অডিও ক্লিপের উপরে ভিত্তি করে, অর্থাৎ তারা যা বলছে তার একটা অডিও রেকর্ডিং তাদের হাতে আছে। তারা বলছে যে ঢাকায় নিযুক্ত এক মার্কিন কূটনীতিক বন্ধ দরজার বৈঠকে বলেছেন, উই ওয়ান্ট জামাত টু বি আওয়ার ফ্রেন্ডস, অর্থাৎ আমরা চাই জামাত আমাদের বন্ধু হোক। এই কথাটি তিনি বলেছেন বাংলাদেশের একদল নারী সাংবাদিকদের সাথে বৈঠকে। সেই কূটনীতিক আরো বলেছিলেন, বাংলাদেশ এখন আরো ইসলামমুখী হয়ে উঠছে। 12ই ফেব্রুয়ারি নির্বাচনে জামাতে ইসলামের ফলাফল হবে ইতিহাসের সেরা এবং যুক্তরাষ্ট্র তাদের সাথে যোগাযোগ রাখতে চায়। এখন জামাতে নিয়ে যুক্তরাষ্ট্রের এই যে দৃষ্টিভঙ্গি, এখন একটা প্রশ্ন যে যুক্তরাষ্ট্র কি জামাতে ইসলামকে ক্ষমতায় আনতে চায় কিনা? উত্তরটা জটিল কিন্তু পরিষ্কার। এখানে মার্কিন কূটনীতিক বলছেন যে আমি বিশ্বাস করি না জামাত বাংলাদেশে শরিয়া আইন চাপিয়ে দিতে পারবে। কেন কেন তিনি বিশ্বাস করেন না? কারণ তিনি বলছেন যে আমেরিকার হাতে রয়েছে অর্থনৈতিক চাপ প্রয়োগের শক্তিশালী অস্ত্র এবং তিনি সরাসরি বলেন, যদি নারীদের কাজ সীমিত করা হয়, যদি পোশাক শিল্পে নারীদের কাজ বন্ধ করে দেওয়া হয়, যদি বাংলাদেশে শরিয়া আইন চাপানো হয়, তাহলে যুক্তরাষ্ট্র 100% শুল্ক বসাবে। আমাদের যে গার্মেন্ট শিল্প রয়েছে তার প্রায় 20% আমেরিকায় যায়, সেই পোশাকের অর্ডার তারা বন্ধ করে দেবে এবং গার্মেন্ট শিল্পের এই অর্ডার বন্ধ করলে তাদের ধারণা যে বাংলাদেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের বার্তা এখানে কিন্তু খুব ক্লিয়ার যে তোমরা তোমাদের রাজনীতি করো, কিন্তু আমাদের সীমার বাইরে যেও না। এটাই হচ্ছে তাদের ভাষায় রিয়েল পলিটিক্স। এখানে একটু আমি বলতে চাই যে এই যে আজকে আফগানিস্তানের তালিবান বা এই যে বিশ্বের অনেক জঙ্গি গোষ্ঠী, এরা কিন্তু সবাই আমেরিকার তৈরি। এই যে আজকে সিরিয়ার আসাদ রেজিমকে সরিয়ে মোস্ট ওয়ান্টেড একজন জঙ্গিকে ক্ষমতায় বসিয়েছে। তো আমেরিকা তার স্বার্থ উদ্ধারে এই জঙ্গিদের যে ব্যবহার করে আসছে, এটা নতুন কিছু নয়। সুতরাং বাংলাদেশে যদি তারা জামাতকে ক্ষমতায় বসাতে চায়, তাহলে অবাক হবার কিছু নেই এবং এই জঙ্গিদের দিয়েই তারা তাদের স্বার্থ উদ্ধার করে। আমেরিকা একটি গণতান্ত্রিক দেশ, সেখানে গণমাধ্যমের স্বাধীনতা, মানবাধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, এগুলো আমরা যা যা শুনি সেগুলো তাদের দেশের ভেতরে চর্চা করা হয়, কিন্তু যারা যখন দেশের বাইরে যায়, আটলান্টিক পার হয়, তখন তাদের গণতন্ত্র, মানবাধিকার বা নৈতিকতা, এগুলো তাদের রাজনীতি কোনো বিবেচ্য বিষয় থাকে না। তাদের তখন একটাই রাজনীতি,
সেটা হলো স্বার্থের রাজনীতি। এই বৈঠকে সেই মার্কিন কূটনীতিক এই যে আইসিটিতে যে অবৈধভাবে প্রহসনমূলক একটি বিচারের মাধ্যমে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো সেটিরও প্রশংসা করেছেন। তিনি বলেছেন শেখ হাসিনাস কনভিকশন ওয়াজ পলিটিক্যালি জিনিয়াস। তার মানে দেখেন, আবার নিজেই স্বীকার করছেন যে এই বিচার প্রক্রিয়া নির্ভুল ছিল না, ত্রুটিযুক্ত ছিল। একটি ত্রুটিযুক্ত ট্রাইব্যুনালের বিচারকে তিনি জিনিয়াস বলছেন। মানে এখন তো ক্লিয়ার হচ্ছে যে এই যে ডক্টর ইউনূস মেটিকুলাস ডিজাইনের কথা বলেছিলেন 2024 সালের যে জুলাই আগস্টের জঙ্গি অভ্যুত্থান, তখনই আমরা বলেছিলাম এর পেছনে জামাত শিবির রয়েছে। আমার অনেক সুশীল বন্ধু আমার উপর রাগ করেছিলেন, তারা কিছুতেই বিশ্বাস করতে চাননি, কিন্তু আজকে মানে সব পক্ষ থেকেই স্বীকার করছে এবং এটা একটা দিনের আলোর মতো পরিষ্কার। এবং আজকে যখন একটি সাজানো নির্বাচনের আয়োজন করা হয়েছে 12ই ফেব্রুয়ারি, বাংলাদেশের একটা বড় অংশ, কমপক্ষে 50% ভোটার যাদের সাপোর্ট করে সেই আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে একটা নির্বাচন করছে। এবং সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় যাবে বলে অনেকে মনে করছেন, কিন্তু খেলাগুলো দেখছেন যে আমেরিকা কিন্তু জামাতকে প্যাট্রোনাইজ করছে। এবং এই যে ডিসেম্বর মাসে এই বৈঠকটি হয়েছিল মার্কিন দূতাবাসে, তখন আমার ধারণা যারা ছিলেন বা যিনি ছিলেন ওই কূটনীতিক, তিনি বাইডেনের প্রেরিত ছিলেন বলে আমার ধারণা। যদিও ওয়াশিংটন পোস্ট ওই কূটনীতিকের পরিচয় প্রকাশ করেননি নিরাপত্তার স্বার্থে। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে এই যে জামাত, এবং জামাত যে বলছে তারা শরিয়া শাসন প্রণয়ন করবে না, তারা নারীদের কাজ করতে দেবে, তাদের মূল উদ্দেশ্য সুশাসন, দুর্নীতি মুক্ত বাংলাদেশ, এগুলো কি আসলেই সত্য? জামাত কি তার আদর্শ পরিত্যাগ করবে? জামাত ইসলাম তো ইসলামপন্থী দল, সারা জীবন শরিয়াপন্থী শাসনের কথা বলে আসছে। আজকে কেন তারা এগুলো বলছে? এটা কি তাদের আদর্শ বদল, নাকি ক্ষমতায় যাওয়ার জন্য একটা সাময়িক কৌশল? কারণ ইতিমধ্যেই তারা কিন্তু নারীর কর্মঘণ্টা কমাবে, এ কথা তাদের আমির স্বয়ং বলেছে, এবং তারা এখনো অস্বীকার করছে না যে না, এখান থেকে তারা সরে গেছে। এবং আমেরিকা কেন জামাতকে চায়? এর অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা হলো যে ডক্টর ইউনূস অলরেডি আমেরিকা যা চেয়েছে প্রায় সবকিছু দিয়ে দিয়েছে। তো নতুন কোন সরকার এসে এই চুক্তিগুলো যদি বন্ধ করে দেয়, বা আমেরিকা যে বাংলাদেশে যে সেন্ট মার্টিন, সোনাদিয়া দ্বীপ, পোর্ট, এই সবগুলো নিতে চাচ্ছে, এই জায়গায় যদি নতুন সরকার বাধা দেয় তাহলে কি হবে? এ কারণেই জামাতে ইসলামকে আমেরিকা চাচ্ছে, যে জামাতে ইসলাম সবকিছু আমেরিকার হাতে নির্দ্বিধায় তুলে দেবে। কারণ তারা এই দেশটার জন্ম থেকেই বিরোধিতা করেছে। 71-এও তারা এই দেশটা চায়নি। তারা 71-এ শুধুমাত্র পাকিস্তানি সামরিক বাহিনীর সহযোগী শক্তি ছিল না, তারা আল বদর আর্মস গঠন করে তারা এদেশের বুদ্ধিজীবী সহ এদেশের মানুষকে হত্যা করেছে। তারা রাজাকার বাহিনীর মাধ্যমে এদেশের মানুষকে নির্যাতন করেছে, আমার মা বোনকে পাকিস্তানি সামরিক বাহিনীর হাতে তুলে দিয়েছে। সুতরাং এই জামাত ইসলাম আজকে বাংলাদেশের ক্ষমতা পেলে যে বাংলাদেশকে বিদেশের হাতে তুলে দেবে, আরো একটা কারণ রয়েছে। আমেরিকা ভারতের উপরে এই জামাতকে দিয়ে একটা চাপ সৃষ্টি করতে চায়। একদিকে চায়নাকে ভারতের মাধ্যমে চাপে রাখবে, আবার ভারতকে জামাত ইসলামের মাধ্যমে চাপে রাখবে। অনেকগুলো খেলা খেলছে, এবং সবকিছুর উদ্দেশ্য হলো যে সাউথ এশিয়ার যে স্থিতিশীলতা সেটাকে অস্থিতিশীল করে তোলা, প্লাস নিজেদের স্বার্থ উদ্ধার করা। এটা বাংলাদেশের জন্য কিন্তু খুব অ্যালার্মিং। আজকে বাংলাদেশকে এই প্রতিবেদন যেটা বলছে, এটা কিন্তু একটা বাস্তবতা। এই বাস্তবতার প্রেক্ষিতে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের মানুষকে। জামাতে ইসলামকে এভাবে ক্ষমতায় আসতে দিলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার। বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি, সে কিন্তু গত 17 মাস ধরে তার দায়িত্বশীল ভূমিকাটা পালন করেনি। আজকে 17 মাসে বিএনপির যে ভূমিকা, তাতে বিএনপির দিক থেকে অনেক মানুষই মুখ ফিরিয়ে নিয়েছে। আমি দেশে অনেকের সাথে কথা বলেছি, ইভেন যারা আওয়ামী লীগের সমর্থক কর্মী নির্যাতিত হয়েছে, তাদের সবারই এই গত 17 মাসের বিএনপির প্রতি বিরূপ মনোভাব। আওয়ামী লীগ নির্বাচন বর্জন করছে,
আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী ভোট দেবে না বলে আমার বিশ্বাস। যারা ভোট দিতে যাবে তারা বিএনপিকে ভোট দেবে এমন কোনো ইন্ডিকেশন আমি দেখিনি। সুতরাং সব মিলিয়ে একটা জটিল পরিস্থিতি। এবং আটলান্টিক অ্যাসোসিয়েশনের সিনিয়র ফেলো, যিনি সাউথ এশিয়া নিয়ে গবেষণা করেন, মাইকেল কুগেলম্যান, তিনিও কিন্তু এই বিষয়টার, এই যে বাংলাদেশে জামাতের উত্থান এবং এটার ইম্প্যাক্ট ভারত কতখানি অরিড হবে, এবং আসলেই ভারতের জন্য একটা উদ্বেগের বিষয়। কারণ জামাত ইসলাম একদিকে ভারত বিরোধী আর একদিকে পাকিস্তানপন্থী, এবং বাংলাদেশের কাশ্মীর, ভারতের যে কাশ্মীর রয়েছে সেখানে কিন্তু জামাতে ইসলাম ব্যান্ড। সব মিলিয়ে আগামী দিনগুলোতে যদিও বলা হচ্ছে একটা ডেমোক্রেটিক টার্ন নেবে বাংলাদেশ, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশকে একটা ভয়াবহ অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, এবং সেই অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার পেছনে এই বিদেশি শক্তিরও। ভারতীয় হাইকমিশন নিয়ে কিছু কথা বলেছিলাম, যে ভারতীয় হাইকমিশনের স্টাফদের, ফ্যামিলি মেম্বারদের কেন দ্রুত ভারতে ফিরিয়ে নেওয়া হলো, এই বিষয়ে আমার আরো কিছু ইনফরমেশন আছে। আরো বলেছিলাম মিয়ানমার বাংলাদেশ সীমান্তে যে উত্তেজনা বিরাজ করছে সেটি নিয়েও কিছু আপডেট রয়েছে। এছাড়া আপনারা জানেন যে গত 19শে জানুয়ারি বাংলাদেশের ব্রিটিশ রাষ্ট্রদূত সারা কুক দিল্লি সফরে গিয়েছিলেন, সেখানে কিছু আপডেট রয়েছে। এবং সবশেষে আগামীকাল 23শে জানুয়ারি দিল্লিতে যে ফরেন করেসপন্ডেন্টস ক্লাবের উদ্যোগে আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে একটা সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে, যেটাকে তারা বলছে প্রেস কনভারসেশন। সেখানে আওয়ামী লীগ সভানেত্রী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে কি থাকছে সেটি নিয়ে আজকে কথা বলবো। শেষ পর্যন্ত শুনবেন, অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন থাকবে। প্রথমেই আমি একটু মিয়ানমার বাংলাদেশ সীমান্তে চলে যাচ্ছি। আমি খুবই অবাক হয়েছি জেনে যে 24 সালের জুলাই আগস্ট জঙ্গি অভ্যুত্থানে আরাকান আর্মি এবং ব্যাপক সংখ্যক রোহিঙ্গাদের ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল, এবং তখন আরাকান আর্মিকে অনেক কথা দেওয়া হয়েছিল যে যদি সরকার পরিবর্তন হয় তাহলে তাদের ব্যাকআপ দেওয়া হবে, আর অনেক কিছু, রোহিঙ্গাদেরও এরকম অনেকগুলো শর্ত দেওয়া হয়েছিল। পরবর্তীতে বর্তমানে বাংলাদেশ সরকার একদিকে আরাকান আর্মিকে যে প্রতিশ্রুতি দেওয়া ছিল সেটি সম্পূর্ণ পালন করতে পারছে না, আবার রোহিঙ্গাদের যে দুটি সামরিক সংগঠন রয়েছে, সশস্ত্র সংগঠন রয়েছে, আরসা এবং আরএসও, এই দুটোকে মিলিয়ে তাদের আবার মিয়ানমার সরকারের বিরুদ্ধে কাজে লাগাচ্ছে। তো সব মিলিয়ে আবার আরাকান আর্মি এবং আরসা আরএসও এরা আবার পরস্পর মুখে দাঁড়িয়ে গেছে, অর্থাৎ খুব জটিল একটা অবস্থান তৈরি হচ্ছে। এবং ঠিক সেই সময় 4640 জন পাহাড়ি যুবককে নিয়ে আরেকটা সশস্ত্র সংগঠন তৈরি করা হয়েছে, যেটার নামটা আমি ঠিক মতো জানি না, কিন্তু এরাও নানা রকমের সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। সম্প্রতি মিয়ানমারের 12 জন ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে। এই অপহরণের বিরুদ্ধে মিয়ানমার সরকারের পক্ষ থেকে ডিপ্লোম্যাটিক চ্যানেলে বাংলাদেশ সরকারকে একাধিকবার চিঠি লিখে জানানো হয়েছে, এবং ওই 12 জন ব্যবসায়ীকে ফেরত চাওয়া হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো রকমের রেসপন্স জানানো হয়নি। এর ফলে মিয়ানমার সরকার ব্যাপকভাবে ক্ষুব্ধ হয়েছে। গত 8 দিনে বাংলাদেশ সীমান্তের এপাশ থেকে 46 বার রাখাইন স্টেটে ড্রোন হামলা চালানো হয়েছে। এই হামলাটি চালিয়েছে রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠনগুলো। এই 46টি ড্রোন হামলা, এবং এই ড্রোনগুলো তুরস্কের নির্মিত। সো এটিও মিয়ানমার সরকারের বিরুদ্ধে যে এই রোহিঙ্গাদের যে সশস্ত্র সংগ্রাম তারই একটা নমুনা। সেটিরও একটা তীব্র প্রতিক্রিয়া হয়েছে মিয়ানমারে। মিয়ানমার সরকার সবকিছু মিলিয়ে প্রচন্ড ক্ষুব্ধ, এবং তার যারা আন্তর্জাতিক মিত্র রয়েছে তাদের সাথে আলোচনা করে তারা ঠিক করেছে যে এর একটা বদলা নেওয়া হবে, এবং বদলা হলো টেকনাফ এবং কক্সবাজার অঞ্চলে মিয়ানমার সরকারের পক্ষ থেকে আক্রমণ করা হবে, মাঝারি পাল্লার মিসাইল এবং ড্রোন অ্যাটাক যেটাকে বলে। গোয়েন্দা সূত্রে এই খবর পাওয়ার পরে ভারতের পক্ষ থেকে অনুরোধ করা হয় যেন যদি তারা কোনো
আক্রমণে যায় সেটা যেন 48 ঘন্টার পরে করে। এই 48 ঘন্টার সময় ভারত চেয়েছিল এবং এই সময়ে ভারত তার সকল স্টাফদের ফ্যামিলি মেম্বারদের ফিরিয়ে নিয়ে গেছে। গতকালকের মধ্যে ঢাকা, চিটাগাং, খুলনা, গাজীপুরে অন্যান্য যেখানে যেখানে ভারতের দূতাবাসের কর্মরত স্টাফদের ফ্যামিলি মেম্বার ছিল তাদের সবাইকে ফিরিয়ে নেওয়া হয়েছে। সুতরাং এখন কাউন্টডাউন শুরু হয়ে গেছে যে মিয়ানমার যে কোনো সময়ে বাংলাদেশে অ্যাটাক করতে পারে এবং এই অ্যাটাকের কারণ হলো যে বাংলাদেশ এন্ড থেকে নানানভাবে মিয়ানমার সরকারকে উত্ত্যক্ত করা হচ্ছে। ড্রোন হামলা করে, রোহিঙ্গা এবং আরাকান আর্মিদের দিয়ে রাখাইন স্টেটে যুদ্ধ করে, আবার এদিকে আরাকান আর্মি এবং রোহিঙ্গারা মুখোমুখি দাঁড়িয়েছে এবং এই যে আরাকান আর্মিদের ব্যাক দেওয়া, এখন আরএসও এবং আরসাকে ব্যাক দেওয়া, এর সাথে কিন্তু বাংলাদেশের ডিজিএফআই সম্পৃক্ত আছে বলে অভিযোগ রয়েছে। এমনকি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানও এদের সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে। এছাড়া একজন শিশু উপদেষ্টা ছিলেন যিনি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যাকে আপনারা বলেন যে বয়স কম। এই যে পাহাড়িদের প্রশিক্ষণ দেওয়া, বিভিন্ন সশস্ত্র গ্রুপকে ট্রেন আপ করা এবং এই জঙ্গিদের প্রশিক্ষণ দেয়, সব কিছুর সাথে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সে জড়িত। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে যদি কোনোদিন গ্রেপ্তার করা হয় তাহলে এই জঙ্গি প্রশিক্ষণের নেটওয়ার্কটার সবকিছু পাওয়া যাবে। এবং আপনারা জানেন সে বলেছে যে জুলাই আগস্টের বিপ্লব যদি সফল না হতো তাহলে তাদের সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি ছিল। তার মানে এটা যে তারা যে বিপ্লব বলছে এটা আসলে ছিল একটা জঙ্গি অভ্যুত্থান। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে যখন টান টান উত্তেজনা, তখন আমরা হঠাৎ দেখলাম যে বাংলাদেশের ব্রিটিশ রাষ্ট্রদূত সারা কুক, যিনি পশ্চিমা বিশ্বের যত রাষ্ট্রদূত আছে বাংলাদেশে তাদের মধ্যে সবচেয়ে সিনিয়র এবং যিনি রাষ্ট্রদূত হবার আগেও 2012 থেকে 2016 সাল পর্যন্ত ব্রিটিশ দাতা সংস্থা ডিএফআই এর প্রধান হিসেবে বাংলাদেশে কাজ করেছেন এবং তিনি এই হঠাৎ করে কেন দিল্লি গেলেন এটি নিয়ে অনেক কানাঘুষা ছিল, কিন্তু পরে যেটা জানা গেল যে তিনি আসলে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে কথা বলে জানতে চেয়েছিলেন যে বাংলাদেশে যে 12ই ফেব্রুয়ারি একটা নির্বাচন হওয়ার কথা, সেই প্রহসনের নির্বাচনের ব্যাপারে ভারতীয় সরকারের দৃষ্টিভঙ্গি জানার জন্য তিনি চেষ্টা করেছিলেন। কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সারা কুকের এই আবেদনকে প্রত্যাখ্যান করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সারা কুকের সাথে কেউ দেখা করতে রাজি হননি। নোবডি গেভ হার অ্যান অ্যাপয়েন্টমেন্ট। 2014 সালে মার্কিন রাষ্ট্রদূত ছিলেন ঢাকায় ড্যান মোজেনা গিয়েছিলেন ভারতে এবং তখনও নির্বাচনের আগে ভারতের এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে তিনি কথা বলতে চেয়েছিলেন এবং তখন তিনি জয়েন্ট সেক্রেটারি পদমর্যাদার একজন, যিনি বাংলাদেশ এবং মিয়ানমার ডেস্ক দেখতেন, তার সাথে মিটিং করেছিলেন। কিন্তু এবার সারা কুকের সাথে কেউ দেখা করেনি। সারা কুক একটা রাউন্ড টেবিল বৈঠকের নামে দুইজন প্রাক্তন ভারতীয় কূটনীতিক, একজন একাডেমিক এবং একজন সাংবাদিকের সাথে দেখা করেছেন এবং সারা কুক বলেছেন যে বাংলাদেশে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো, ভেরি গুড ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, এবং তিনি বলেছেন 12ই ফেব্রুয়ারি একটা গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি ইনক্লুসিভ নিয়ে কোনো কথা বলেননি, কিন্তু তিনি এই কথা বলার সাথে সাথেই ভারতীয় পক্ষ থেকে কিন্তু প্রতিবাদ হয়েছে। ভারতীয় পক্ষ থেকে বলা হয়েছে সেখানে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হচ্ছে। সেই অবস্থায় সারা কুক কি করে বলেন যে ভেরি গুড ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন? এই পিটার হাস, সাবেক মার্কিন রাষ্ট্রদূত, এই সারা কুক, এরা কিন্তু 2023 সালে বাংলাদেশে একটা ফ্রি ফেয়ার, এই পার্টিসিপেটরি ইলেকশন, ভায়োলেন্ট ফ্রি ইলেকশন, এসব নিয়ে গলা ফাটিয়ে ফেলেছিল। কিন্তু এখন তারা কিন্তু ভুলেও সেই সব কথা আর বলে না, বরং তারা ভারতের অ্যাটিটিউড জানতে গেছে। কারণ বাংলাদেশ থেকে তাদের মিত্র এই জামাত ইসলামী, বিএনপি, তাদের মধ্যে একটা আশঙ্কা কাজ করছে যে এই নির্বাচনে ভারতের অবস্থানটা কি হয়। তো সারা কুক আজকে সম্ভবত ফিরে যাবার কথা। এই পশ্চিমা বিশ্বের অন্যতম প্রতিনিধি বাংলাদেশে সারা কুকের অবস্থানটা দেখে খুবই বিস্মিত হলাম। বাট
তারা একদিকে গণতন্ত্রের কথা বলে, মানবাধিকারের কথা বলে, আবার বাংলাদেশে যে একটা প্রহসনের নির্বাচন হচ্ছে সেই নির্বাচনের পক্ষে আবার দালালি করতে যায়। সবশেষে আগামীকাল সন্ধ্যা 6টায় দিল্লির সময় যে এফসিসি আয়োজিত যে প্রেস কনভারসেশনটা হবে, যেখানে আওয়ামী লীগ নেতারা থাকবেন, যেখানে আমরা শুনেছিলাম, প্রথমে শুনেছিলাম শেখ হাসিনা সশরীরে উপস্থিত থাকবেন, পরে শুনেছিলাম যে ভিডিও প্রেজেন্স, কিন্তু এখন যেটা হচ্ছে যে তিনি আসলে একটি রেকর্ডেড অডিও ভাষণ প্রদান করবেন। তার ভাষণটি রেকর্ড করা হচ্ছে, তার 5 মিনিট 27 সেকেন্ড দীর্ঘ এই ভাষণে তিনি মূলত 3টি বিষয়ে কথা বলবেন। প্রথম হলো যে তিনি দেশবাসীর প্রতি আবেদন জানাবেন এই অবৈধ দখলদার ইনুজ সরকারের বিরুদ্ধে সর্বস্তরে প্রতিরোধ গড়ে তুলবার জন্য। দ্বিতীয়ত, তিনি মনে করেন যে বাংলাদেশ অর্থনীতি, বিদেশ নীতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা, মানবাধিকার পরিস্থিতি সব দিক দিয়েই ক্রমশ পিছিয়ে গেছেন। তিনি এই যে পিছিয়ে পড়া বাংলাদেশকে তিনি পুনর্বার আগের অবস্থায় ফিরিয়ে আনতে চান, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে চান, এবং তিনি বাংলাদেশে ফিরে এসে বাংলাদেশকে আগের মতো সমৃদ্ধশালী একটি দেশ গড়ে তুলতে চান, এবং যাদের কারণে বাংলাদেশের আজকে এই দুরবস্থা তাদের বিচার করবেন। এবং তিনি বিশ্বাস করেন যে তিনি এই কাজগুলো করে যদি আল্লাহ চান তাহলে তিনি বাংলাদেশের মাটিতেই মৃত্যুবরণ করতে চান। এবং তৃতীয়ত, তিনি বলছেন যে ডক্টর ইউনূসের যে বর্তমান পারফরমেন্স, এটা দেখে পুরো পৃথিবী বুঝে গেছে যে সে একটা ভণ্ড, প্রতারক এবং আন্তর্জাতিক চক্রান্ত